আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অর্থনীতির ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হলো বেসিক। আমরা এই ভিডিওতে বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন কনসেপ্টগুলো তোমাদের জানা প্রয়োজন বা কোন কোন কনসেপ্টগুলো নিয়ে তোমাদের বেসিক একদম ক্লিয়ার থাকা প্রয়োজন। তো দেখি কোন কোন কনসেপ্টগুলো তোমাদের আসলে জানা প্রয়োজন। একটা হলো সেকেন্ড চ্যাপ্টারের, যেটা হলো শুরুই হয় একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে, যেটা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হলো উপযোগ। হ্যাঁ, উপযোগ থেকে কিন্তু একদম পুরো কোয়েশ্চেন আসতে পারে, পুরো সৃজনশীল আসতে পারে, একটা পুরো সৃজনশীল 10 মার্কের কিন্তু এই উপযোগ থেকেই আসতে পারে। তাহলে দেখে নিই যে উপযোগের মধ্যে আমাদের কি কি রয়েছে বা উপযোগ আসলে কি বলতে কি বোঝায়। উপযোগ বলতে মূলত কোনো দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কিন্তু উপযোগ বলা হয়। তাহলে উপযোগ বলতে আমরা কি বুঝি? অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ কোনো দ্রব্যের মাঝখানে যে একটা নিডস ফুলফিল করার যে একটা ক্যাপাসিটি থাকে বা একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে কি বলবো? আমরা উপযোগ বলবো। এখন আমরা উদাহরণ দিয়ে দেখি, উদাহরণ দিয়ে দেখলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। যেমন পানির উপযোগ কি? তৃষ্ণা মেটানো। এখন বা আমরা যখন পানি খাই তখন আমাদের তৃষ্ণা মেটে, বা আমাদের যে নিডসটা রয়েছে বা তৃষ্ণাটা রয়েছে সেটা হলো মিটে যায় বা ফুলফিল হয়। তাহলে পানির উপযোগটা কি? পানির উপযোগ হলো তৃষ্ণা মেটানো। কলমের উপযোগটা কি? কলমের উপযোগ হলো লেখা। তারপর অন্যান্য উপযোগও রয়েছে, অন্যান্য যে কোনো দ্রব্যেরই একটা করে উপযোগ থাকবে, অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা থাকবে। অর্থনীতিতে আমরা কি জানি? যে মানুষের অভাব অসীম আর সম্পদ সীমাবদ্ধ। সেই সীমাবদ্ধ সম্পদ দিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়। কি জন্য? সেই দ্রব্য তৈরি করার কিন্তু একমাত্র মোটিভ হলো অভাব পূরণ করা বা মানুষের যে অভাব রয়েছে সেটা মোচন করা। তাহলে আমরা উপযোগ বলতে বুঝবো কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলবো? উপযোগ বলবো। তাহলে এখন চলে আসি আমরা উপযোগের প্রকারভেদ। যে কোনো জিনিসের মতো আমরা যেরকম উৎপাদনের প্রকারভেদ পড়েছিলাম, মোট উৎপাদন, তারপর গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, তেমন উপযোগের মধ্যেও কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা উপযোগকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মোট উপযোগ, আরেকটা হলো গড় উপযোগ, আরেকটা যেটা রয়েছে সেটা হলো প্রান্তিক উপযোগ। মোট উপযোগকে বলা হয়ে থাকে টোটাল ইউটিলিটি। উপযোগকে কিন্তু ইংরেজিতে বলা হয় ইউটিলিটি। তো মোট উপযোগকে বলা হয় টোটাল ইউটিলিটি, গড় উপযোগকে বলা হয় অ্যাভারেজ ইউটিলিটি, এবং মার্জিনাল ইউটিলিটি বলা হয় প্রান্তিক উপযোগকে। তো এখন আমরা দেখে নিই গড় উপযোগ কাকে বলে। কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে। এখন উপযোগ পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই দ্রব্যটি ভোগ করতে হবে, খেতে হবে। খাওয়া না হলেও ভোগ করতে হবে, সেটা যে কোনো উপায়ে হতে পারে। যেমন তুমি জুতা পরতে পারো, জুতারও একটা উপযোগ রয়েছে। অর্থাৎ প্রতিবার একটা জিনিস ভোগ করে বা একটা জিনিস থেকে উপযোগ গ্রহণ করে যে পরিমাণ উপযোগ পাই তাকে যখন আমরা যোগ করব বা টোটাল করব বা সমষ্টি করব, সামেশন করব, একত্রে করব, তখন তাকে কি বলে? তাকে কিন্তু মোট উপযোগ বলে। তাহলে মোট উপযোগের এখানে একটা দেখানো হয়েছে যে মোট উপযোগে কিন্তু আগেই বলেছিলাম বলা হয় টোটাল ইউটিলিটি, যাকে লেখা হয় টি ইউ দ্বারা। যেমন একটা যদি আমরা এখন আপেলের কথা চিন্তা করি, এখানে একটা এক্সাম্পল দিয়েছে আপেলের মাধ্যমে, তাই না? তাহলে কোনো একজন ভোক্তা আপেলের বিভিন্ন একক ভোগ করে, প্রথম একক ভোগ করে সে পায় হলো 20 ইউটিল, তারপর দ্বিতীয় একক ভোগ করে সে পায় 16 ইউটিল, এবং তৃতীয় একক ভোগ করে সে 12 ইউটিল পায়। ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমরা যদি টোটাল ইউটিলিটি বের করতে চাই বা মোট উপযোগ বের করতে চাই, তাহলে আমাদের এই তিনটা কি করতে হবে? যোগ করতে হবে। 20কে প্রথম একক ভোগ করে যেটা পেলাম সেটা, দ্বিতীয় একক ভোগ করে যে উপযোগটা পেলাম, এবং দ্রব্য ভোগ করে, তৃতীয় একক ভোগ করে যে উপযোগটা পেলাম সেটা আমরা যোগ করে দেব। যোগ করলে কি পাবো? এই যে 48 ইউটিল। 48 ইউটিলই কিন্তু আমাদের মোট উপযোগ। এখন আমরা চলে আসি গড় উপযোগে। গড় উপযোগ হলো কোনো দ্রব্যের যে প্রতি একক উপযোগ পেলাম সেই উপযোগকে গড় উপযোগ বলে। তার মানে প্রতি একক প্রতি মানে প্রত্যেকবার প্রতি এক একক ভোগ করে আমরা যে উপযোগ পাই সেটাকে কিন্তু গড় উপযোগ বলবে। আমরা যদি এখন আরো সোজা ভাষায় বলতে চাই, সোজা ভাষায় আমরা বলতে পারি যে মোট উপযোগকে পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে, এই দেখো, পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে আমরা কি বলবো? গড় উপযোগ বলবো। অর্থাৎ আমরা যে পরিমাণ ভোগ করেছি, ভোগ করে যে উপযোগ পেয়েছি, মনে করো এই যে 48, আমরা 48 উপযোগ পেয়েছিলাম, খেয়েছিলাম কয়বার বা পণ্য ভোগ করেছিলাম কয়বার? 3বার। এখন 3বার মানে মোট উপযোগটাকে আমরা যদি এই 3বার দ্বারা ভাগ করি, মানে আমরা কয়বার দ্রব্য ভোগ করেছিলাম সেটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কিন্তু একদম সিম্পলি গড় উপযোগ পেয়ে যাব। এটার সূত্র রয়েছে, সূত্র হলো অ্যাভারেজ
ইউটিলিটি ইকুয়াল টু টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, টোটাল ইউটিলিটি মোট উপযোগ, আর এখানে রয়েছে হলো কিউ হলো পণ্য ভোগের পরিমাণ। পণ্য ভোগের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, টোটাল ইউটিলিটি, অ্যাভারেজ ইউটিলিটি পাবো। এখন মনে করি যে এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে একজন ভোক্তা 2 একক আপেল ভোগ করে 18 ইউটিল পায়, তাহলে এক্ষেত্রে গড় উপযোগ হবে 18 ভাগ 2, ঠিক আছে, 9 ইউটিল। আগেরটা যদি আমরা ধরি তাহলে 48 ভাগ 3, ঠিক আছে, যা আসবে সেটাই হলো আমাদের গড় উপযোগ আসবে। তাহলে আমরা মোট উপযোগকে পণ্য ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের কি হবে, গড় উপযোগ হবে। এবার চলে আসি প্রান্তিক উপযোগ, যেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি হলো কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে কি বলে, প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ আমরা যদি ভোগের পরিমাণ বাড়াই বা কমাই, অর্থাৎ বৃদ্ধি করি বা হ্রাস করি, তার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হবে। এখন হতে পারে যে আমরা 3 একক ভোগ করার পর 4 একক ভোগ করলাম, তখন আমাদের উপযোগটা বাড়লো। আবার হতে পারে পণ্যের কোয়ালিটির জন্য উপযোগটা কমে গেল, তাই না? তো যে উপযোগ আমরা ভোগ করার যে পরিমাণ বাড়াচ্ছি বা কমাচ্ছি, তার ফলে যে মোট উপযোগের পরিবর্তন হয়, অর্থাৎ আমরা যে তৃপ্তি পাই অথবা তৃপ্তি পাই না, সেটাকে যখন আমরা অনুপাত আকারে প্রকাশ করব তখন কিন্তু তাকে কি বলা হবে, প্রান্তিক উপযোগ বলা হবে। প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি সমান ডেল টি ইউ টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই ডেল কিউ, অর্থাৎ পণ্য ভোগ করার পরিমাণের পরিবর্তন, উপরে থাকবে মোট উপযোগের পরিবর্তন। আমরা উপরে দেব হলো মোট উপযোগের পরিবর্তন এবং নিচে দেব পণ্য ভোগের পরিমাণের পরিবর্তন। এই দেখানো হয়েছে এখানে মোট উপযোগের পরিবর্তন আর দ্রব্য ভোগের পরিবর্তন। এটাকে আমরা কি করব, এটাকে আমরা কিন্তু প্রান্তিক উপযোগ বলছি। কি উপযোগ, প্রান্তিক বা মার্জিনাল ইউটিলিটি বলা হয়। এখন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, উদাহরণ হিসেবে বলা হয়েছে যে একজন ভোক্তা 2টি আপেল ভোগ করে 18 ইউটিল এবং 3টি আপেল ভোগ করে তার উপযোগ হয় হলো 24 ইউটিল। তাহলে তৃতীয় এককের আপেলের প্রান্তিক উপযোগ কত হবে? প্রান্তিক উপযোগ কি, আরেকটা জিনিস বলে রাখি যে এখন প্রান্তিক উপযোগ বের করার সময় আমরা কিন্তু অবশ্যই লাস্টেরটা থেকে আগেরটা বিয়োগ দেব, মানে পরিবর্তিত থেকে পূর্ববর্তী, মানে যেটা পরিবর্তিত হয়েছে সেখান থেকে আমাদের যে পরিবর্তিত হয়নি, যে প্রাথমিক অবস্থায় ছিল, সেটা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি বের হবে, কিন্তু তার অনুপাত করব, অনুপাত করলে প্রান্তিক উপযোগ বের হবে। তাহলে কি করব, এখানে আমাদের প্রথমে মোট উপযোগের পরিবর্তন দেখতে হবে। মোট উপযোগের পরিবর্তন কত, এখানে 24 মোট উপযোগের পরিবর্তন হবে, যেহেতু আমরা বলেছিলাম পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেব। 24 মাইনাস 18 কত, 6। আর আমরা হলো ভোগের পরিমাণের পরিবর্তন করব 3 একক থেকে 2 একক, তাই না? 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, তাহলে এই যে নিচে 1, তাহলে পণ্য ভোগের পরিমাণের পরিবর্তন আর উপরে হবে মোট উপযোগের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তন 6 এবং পণ্য ভোগের পরিমাণের পরিবর্তন 1, তাহলে সেটা হলো 6 ইউটিল। তাহলে মার্জিনাল ইউটিলিটি হলো 6 ইউটিল। ঠিক আছে, আরেকটা কথা হলো যেটা বলতে হবে যে উপযোগকে আমরা যেমন কোনো পণ্যকে পরিমাপ করে থাকি গ্রামে বা কেজিতে, আবার কোনো একটা তরল জাতীয় দ্রব্য পরিমাপ করে থাকি লিটারে, তেমন আমরা উপযোগকে পরিমাপের যে একক সেটা হলো ইউটিল। আমরা কি করি, ইউটিলের মাধ্যমে এটার পরিমাপটা লিখি, যে কত ইউটিল বা কত টুকু উপযোগ আমরা পেলাম, সেটা আমরা ইউটিলের মাধ্যমে প্রকাশ করি। চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, তো এখন আমরা দেখব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি। আগে আমরা দেখব যে ক্রমহ্রাসমান বলতে কি বোঝায়। ক্রমহ্রাসমান হলো ক্রমাগত হ্রাস পাচ্ছে, যেটা হ্রাস পাচ্ছে, ক্রমাগত কি হচ্ছে, কমছে। হ্রাস পাওয়া মানে কমা, ক্রমাগত যেটা হলো কমে যাচ্ছে বা এটা হলো ডিক্রিজ হচ্ছে, সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান। প্রান্তিক উপযোগ বিধি, একটু আগে আমরা দেখলাম না প্রান্তিক উপযোগ, তাহলে প্রান্তিক উপযোগ যে হারে কমে বা যেভাবে কমে, সেটাকে আমরা যখন বিধির মাধ্যমে প্রকাশ করব সেটাকে কিন্তু কি বলা হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। একটা জিনিস মনে রাখবে যে প্রান্তিক উপযোগ কিন্তু অবশ্যই কমে, সবসময় কমে, এটা কিন্তু কখনো বাড়ে না। যদি তোমাদের কখনো এমন হয় যে তোমাদের ম্যাথে, যেটা তোমরা ম্যাথ করবে বা কোয়েশ্চেনে থাকবে, সেটা যদি দেখো যে প্রান্তিক উপযোগ বাড়ছে, তাহলে কিন্তু সেই ম্যাথটা তোমরা ধরে নিবে ভুল, কারণ প্রান্তিক উপযোগ কখনো বাড়ে না, সেটা কিন্তু সবসময় কি হয়, সবসময় কমে বা ক্রমহ্রাসমান হয়। এখন আমরা দেখব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আসলে কি, বা একদম এলাবোরেট করলে কি বোঝানো হয়। প্রথমে অধ্যাপক মার্শালের মতে একটা সংজ্ঞা দিয়েছে যে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান, তারপরে রয়েছে যে
আমাদের পণ্য ভোগের সময় যখন আমরা পণ্য ভোগ করি তখন মোট উপযোগ ক্রমশ বাড়বে, কিন্তু প্রতিবারই এ বাড়ার হার হলো ক্রমহ্রাসমান। ফলে অতিরিক্ত ভোগের ফলে প্রান্তিক উপযোগ কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে প্রান্তিক উপযোগটা কেন কমে বা কেন এটা বাড়ে না কখনো। আমরা দেখব যে আমরা যখন পানি খাই, যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরতে যাই, যেমন আমরা পানি খাই বা কোনো একটা খাবার খাই, তাহলে প্রত্যেকবার খাবার খাওয়ার ফলে বা প্রত্যেকবার পানি খাওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের কিন্তু যে নিডসটা, যে ডিমান্ডটা, যে থ্রাস্টটা বা যে ক্ষুধাটা সে নিবারণ হয়ে যাচ্ছে। ফলে আমরা প্রত্যেকবার খাওয়ার পর পর আমরা কিন্তু খাওয়ার পরিমাণটা কমিয়ে দিই, তাই না? কমিয়ে দিই, আমরা কিন্তু ইনটেক করছি, ইনটেক করার ফলে কিন্তু 1 2 3 4 এভাবে বাড়তে থাকছে, কিন্তু খাওয়ার পরিমাণটা বাড়ছে, তাই না? প্রথমবার যদি আমি 2 বার খাই, মানে 2 চামচ খাই, তারপর আমি 1 চামচ খাবো, তারপর হয়তো হাফ চামচ খাবো, এভাবে আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা কমতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে মোট উপযোগ বাড়লেও তার বাড়ার পরিমাণটা হবে ক্রমহ্রাসমান, যার ফলে অতিরিক্ত ভোগের ফলে যখন আমাদের ক্ষুধা মেটার পরেও আমরা অতিরিক্ত ভোগ করতে থাকবো, যার ফলে প্রান্তিক উপযোগটা, মানে আমাদের একদম লাস্টের বা মার্জিনাল ইউটিলিটিটা, আমাদের যে নিডসটা, সেটা কি করতে থাকবে, হ্রাস পেতে থাকবে। হ্রাস পাওয়ার ফলে এটা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে? তাহলে এই বিধিটা কি? বিধিটার মেইন কথা হলো যে ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকবে, ততই ওই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কি পেতে থাকবে, হ্রাস পেতে থাকবে। এই হ্রাস পাবার নিয়মকে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে লিখবে যে কোনো পণ্য ভোগের সাথে সাথে কি হয়, মোট উপযোগ বাড়তে থাকে কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকে। অর্থাৎ পণ্য ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় সেটাকে কিন্তু কি বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখানে কতগুলো শর্ত রয়েছে। শর্তগুলো হলো, বিবেচ্য সময়ে দ্রব্যের দাম স্থির থাকবে, অর্থাৎ আমরা যখন এই বিধিটা কার্যকর হবে বা বিধিটা যখন চলমান থাকবে তখন কি হবে, দ্রব্যের দাম কি থাকবে, স্থির থাকবে, ঠিক আছে? ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির থাকবে, অর্থাৎ ভোক্তার কি আয়, রুচি, অভ্যাস সবগুলোই স্থির থাকবে, কোনোটাই পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কিন্তু কমবে না, বরং বাড়বে। ফলে এই বিধিটি কি হবে না, কার্যকর হবে না। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, আমাদের এনশিওর করতে হবে বা নিশ্চিত করতে হবে যে আমরা দ্রব্যের যে পরিমাণ জিনিসগুলো বা যে এককগুলো আমরা ইনটেক করছি বা আমরা গ্রহণ করছি সেগুলো যাতে সমজাতীয় হয়, অর্থাৎ একই কোয়ালিটির হয়, যাতে ভিন্ন কোয়ালিটি না হয়। এমন যাতে না হয় প্রথমবার যেটা খেলাম সেটা খুব ভালো কোয়ালিটির, পরের বার আমরা পচা বা বাসি খাবার খেলাম, বা তারপরের বার প্রথমবার বাসি খাবার খেয়ে তারপর খুব ভালো খাবার খেলাম, তাহলে কি হবে, এটা কিন্তু কার্যকর হবে না। তারপর আসে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য এবং ভোক্তা যুক্তিশীল। উপযোগকে অবশ্যই এমন একটা কনসেপ্ট যেটাকে সংখ্যার মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে পরিমাপ করা যায় বা গণনা করা যায়, তাহলে কিন্তু এটা অবশ্যই সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে এবং ভোক্তা যুক্তিশীল হতে হবে। ভোক্তাকে অবশ্যই যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে বা চিন্তা করতে হবে। তারপর আসি যে এটার সূচি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি সেটা তো আমরা জানলাম, তাই না? পরীক্ষার হলে কি কি আসে, এই বিধিটা আসে, তারপর বিধি থেকে সূচি করতে বলে, সূচি থেকে কিন্তু রেখা করতে বলে, ঠিক আছে? রেখা, তার মানে এই 3টা জিনিস যদি তুমি পারো এবং রেখা থেকে একটা ব্যাখ্যা করতে বলে, এই 4টা জিনিস যদি করো তাহলে কিন্তু এইখান থেকে যে কোয়েশ্চেন আসবে তোমাদের কিন্তু অ্যান্সার করতে খুবই সহজ হবে। তারপর আমরা দেখি পণ্য ভোগের পরিমাণ। আমাদের কিন্তু এক্সাম হলে এই 2টা জিনিস শুধুমাত্র দেওয়া থাকবে, আমাদের কিন্তু মার্জিনাল ইউটিলিটি বের করতে হবে। মার্জিনাল ইউটিলিটি তোমরা কিভাবে বের করবে সেটাও কিন্তু আমি বলে দিব যে কিভাবে খুব সহজেই বের করতে চাই। অনেকে সূত্র দিয়ে বের করে, ফলে অনেক সময় ওয়েস্ট হয়, টাইম কিল হয়, যার কারণে অনেকে ফুল ম্যাথটা কিন্তু সলভ করতে পারে না বা কমপ্লিট করতে পারে না। এখন দেখি পরীক্ষার হলে দেওয়া থাকবে এই 2টা, তোমাদেরকে এখান থেকে মার্জিনাল ইউটিলিটি বের করে তারপর রেখা এবং রেখা থেকে ব্যাখ্যা করতে হবে। আমাদের দ্রব্য ভোগের পরিমাণ যখন 1 তখন মোট উপযোগ হলে 10,
একটা জিনিস মনে রাখবে, প্রথমবার মানে একদম ফার্স্ট রোতে যেটা হবে, যেটা মোট উপযোগ হবে, প্রান্তিক উপযোগ সেটাই হবে, এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? প্রথমবার যা মোট উপযোগ প্রান্তিক উপযোগ সেটাই, কারণ সেটা আর কমার কোনো চান্স থাকছে না, প্রথমবার তো সেটাই হবে। তারপর যখন 2 তখন 18, যখন 3 তখন 24 মোট উপযোগ, এক্ষেত্রে হবে 8, তারপরে 6, তারপরে যখন 4 ভোগের পরিমাণ তখন 28, যখন 5 তখন 30, যখন 6 তখন আবারও 30, আবার যখন 7 তখন 28। একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যখন 5 এবং 6 রয়েছে তখন কিন্তু কি রয়েছে, এটা স্থির অবস্থায় বাড়ছে, মানে কিন্তু এখানে সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ থাকার পরেও সেটা কিন্তু স্থির হয়ে গিয়েছে, তারপরে কিন্তু সেটা কমা শুরু করেছে। এখন বলি যে প্রান্তিক উপযোগ তোমরা কিভাবে বের করবে। দেখো প্রথমবার তো 10ই রয়েছে, তারপর 18, মানে আমরা যেটা মোট উপযোগ পাবো, লাস্টেরটা থেকে আমরা আগেরটা বিয়োগ দেবো, মানে ইমিডিয়েট যেটা রয়েছে সেটা বিয়োগ দেবো। তাহলে 18 থেকে 10 বিয়োগ দিলে 8, তারপরে আমরা নেক্সটটা থেকে 24 থেকে 18 বিয়োগ দিলে 6, পরে আবার নেক্সটটা থেকে আগেরটা 28 থেকে 24 বিয়োগ দিলে 4, তারপর 30 থেকে 28 বিয়োগ দিলে 2। মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে তারপরে প্রান্তিক উপযোগ কি হবে, 0 হবে, এই দেখো 0। তারপর সর্বোচ্চ হওয়ার পরও যখন পারবে তখন কি হবে, মাইনাস হবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন 0, এবং মোট উপযোগ যখন সর্বোচ্চ হওয়ার পরেও বাড়তে থাকে কিন্তু বাড়ার পরিমাণটা তেমন বেশি লক্ষণীয় নয়, অর্থাৎ ক্রমবর্ধমান নয়। দেখো মোট উপযোগ বাড়ার পরে কিন্তু আস্তে আস্তে কমছে, তখন কি হবে, প্রান্তিক উপযোগ মাইনাসের ঘরে চলে যাবে, -2 এখানে রয়েছে, মাইনাসের ঘরে চলে যাবে, এটাকে বলা হয় সর্বোচ্চ উপযোগ। আর যখন এরপরে কমতে থাকে তখন সেটাকে বলা হয় অনুপযোগ, এই মাইনাসের ঘরে সেটাকে বলা হয় অনুপযোগ। এখন আমরা দেখব চিত্রটা থেকে আমরা ব্যাখ্যা করব। চিত্রে এবার এমন একটা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নেব, নিয়ে বলবো যে ওয়াই ও এক্স এক্সে কি দেখানো হয়েছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখানো হয়েছে, যার ও এক্স অক্ষে মানে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে কি, লম্ব অক্ষে কিন্তু প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। যখন কত ছিল, ভোগের পরিমাণ 1 ছিল তখন এটা ছিল 10, যখন ভোগের পরিমাণ 2 তখন এটা ছিল 8, যখন ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 3 হয় তখন এটা হয় 6, যখন 5 তখন হয় 2, এবং যখন 6 হয় তখন কিন্তু হয় হলো 0। তারপরেও যখন ভোগের পরিমাণ আমরা বাড়াতে থাকি অর্থাৎ 7 হয় তখন কিন্তু এটা হয় -2। এভাবে যদি আমরা ব্যাখ্যা করি, যদি চিত্রটার ব্যাখ্যা আমরা করি এভাবে, তাহলে কিন্তু একদম ফুল মার্কস পাওয়া সম্ভব। দুইটা জিনিস তোমরা বলে দিবে তোমাদের ব্যাখ্যার মধ্যে, সেটা হলো যখন এটা 0 হয় তখন মানে মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0, আর এই যে ঋণাত্মক হয়ে যাওয়াটাকে কি বলা হয়, ঋণাত্মক হয়ে যাওয়াটাকে কিন্তু কি বলা হয়, অনুপযোগ বলা হয়। এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ব্যাখ্যায় এটা উল্লেখ করবে, ঠিক আছে? তারপর আসি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা। এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে বা যে কোনো কিছু লিমিটেশনস রয়েছে, যখন কি হয় না, এই বিধিটি আর কার্যকর হয় না। এমন কিছু মোমেন্ট বা এমন কিছু টার্মস বা কন্ডিশনস চলে আসে বা সিচুয়েশন চলে আসে যখন এই বিধিটি কি হয় না, এই বিধিটি কার্যকর হয় না, তখন প্রান্তিক উপযোগ কমে না বরং বাড়ে, যেটা উল্টাটা হয়। কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমরা এখন দেখে নেব। একটা হলো অপরিবর্তনীয়তা। ভোক্তার আমরা কি ধরেছিলাম, অনুমিত শর্ততে বা যে আমরা টার্মস বা কন্ডিশনস ধরেছিলাম সেখানে আমরা একটা বলেছিলাম না যে আয় রুচি অভ্যাস স্থির থাকবে, কিন্তু এমন যদি হয় ভোক্তার আয় রুচি এবং অভ্যাস বা পছন্দ চেঞ্জ হয়ে গেল, এমন একটা সিচুয়েশন আসলো যে এই সবগুলো জিনিস কি হলো, চেঞ্জ হলে তখন কিন্তু মোট উপযোগও অনেক হারে বাড়বে, তার সাথে সাথে প্রান্তিক উপযোগও বাড়বে, ফলে বিধিটা কি হবে, অকার্যকর হয়ে পড়বে, অকার্যকর হয়ে পড়বে। তারপর রয়েছে দ্রব্যের বিভিন্ন উপযুক্ত একক। দ্রব্যের উপযুক্ত একক বলতে দ্রব্যের যে আমরা ভোগ করি সেই ভোগ করার এককগুলো যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু কি হবে না, আমাদের এই বিধিটি কার্যকর হবে না। যেমন এখানে বলা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে, তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি 2 চামচ করে পানি দেওয়া হয় তাহলে কিন্তু তার কোনো দিনই তৃষ্ণা মিটবে না, ফলে প্রান্তিক উপযোগ কখনো কমবে না বরং বাড়তে থাকবে। যখন তুমি 2 চামচ করে পানি দেবে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে, বা খাবার যে ক্ষুধার্ত সেই ব্যক্তিকে যদি তুমি একদম ছিঁড়ে টুকরো টুকরো করে খাবার দাও তাহলে কিন্তু তার ক্ষুধা কমবে না বরং বাড়বে, ক্ষুধাটা বাড়লে প্রান্তিক উপযোগটাও কিন্তু বাড়বে, ঠিক আছে? সময় ব্যবধান, এখন সময় ব্যবধান বিবেচনা করলে এই বিধিটি কার্যকর হয় না। আমরা বলেছিলাম না যে সময় নির্দিষ্ট থাকবে বা একটা নির্দিষ্ট স্থির সময় থাকবে, অর্থাৎ
একটা স্থির সময় এই বিধিটি কার্যকর হবে। যদি এমন হয় যে তুমি একটা দ্রব্য ভোগ করার পরে 2 ঘন্টা গ্যাপ দিয়ে আবার সেই দ্রব্যটি ভোগ করছো, তখন কিন্তু কি হবে না, তখন কিন্তু এই বিধিটি কার্যকর হবে না। তারপর রয়েছে শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, কারণ শখের দ্রব্যের ক্ষেত্রে মানুষের কখনো একঘেয়েমিতা আসে না বা কখনো সেটাতে টায়ার্ডনেস আসে না, ফলে সেই দ্রব্যটি কিন্তু ভোগ করতেই থাকে বা কিনতেই থাকে। আবার তারপর রয়েছে অর্থের প্রান্তিক উপযোগ বিধি স্থির নয়। এখানে অধ্যাপক মার্শালের বিধিতে বলেছেন অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরেছেন, মানে অর্থের ক্ষেত্রেও প্রান্তিক উপযোগটা কি ধরেছেন, স্থির ধরেছেন। কিন্তু অর্থের প্রান্তিক উপযোগ কি আসলেই কখনো স্থির, বা এটাকে কখনোই কমবে? অর্থের উপযোগ বা অর্থের যে ডিমান্ড সেটা কিন্তু সবসময় বাড়বে, সুতরাং এটা কিন্তু কি হবে না, অর্থ ব্যয় বৃদ্ধির সাথে সাথে অর্থের প্রান্তিক উপযোগও পরিবর্তন হবে, সুতরাং অর্থের প্রান্তিক উপযোগ কখনো কি হবে না, স্থির হবে না। আরেকটা রয়েছে প্রদর্শন প্রভাব, মানে যেটাকে আমরা শো অফ টেন্ডেন্সি বলি। শো অফ যদি টেন্ডেন্সি থাকে মানুষের, অবশ্যই আছে, সব মানুষেরই রয়েছে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই বিধি কার্যকর হবে না। তখন মানুষ কি করবে, প্রতিযোগিতা করে অনেক দ্রব্য ক্রয় করবে, ফলে মোট উপযোগও কমবে না, প্রান্তিক উপযোগও হ্রাস পাবে না। পরিবর্তক ও পরিপূরক দ্রব্য। এখন পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যটা আসলে কি, অনেকেই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে অনেকেই গুলিয়ে ফেলে। পরিবর্তক হলো যেটা একটার বদলে অন্যটা ইউজ করা যায়, আর পরিপূরক দ্রব্য হলো যেটা একটার ইউজ বাড়ালে অন্যটাও ইউজ করতে হয় বা পরিমাণটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি করতে হয়। পরিবর্তক দ্রব্যের এখন আমরা উদাহরণ দেখি, যেমন চা এবং কফি, ঠিক আছে। তারপর এটা হলো একটা পরিবর্তক দ্রব্য গেল। তারপর আরেকটা আছে গুড় এবং চিনি। গুড়ের ক্ষেত্রে যেমন যেটা কাজ করে, আর একটা হলো চিনিও সেই কাজ করে। আরেকটা রয়েছে, এখন আমরা যদি পরিপূরক দ্রব্য দেখি তাহলে আমরা ধরতে পারি যেমন গাড়ি এবং পেট্রোল। গাড়ি যদি আমরা বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের পেট্রোলও বাড়াতে হবে, তাহলে কি হবে না, এটা কিন্তু পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এটা একটা দ্রব্যে বা বিকল্প দ্রব্যের উপর নির্ভর করে। যেমন কফির দাম কমে গেলে চায়ের উপযোগ কমে যেতে পারে, আবার পেট্রোলের দাম অত্যাধিক বেড়ে গেলে গাড়ির উপযোগ কমে যেতে পারে, তখন কি হবে না, বিধিটি কার্যকর হবে না। তারপরে কৃপণের ক্ষেত্রে, কৃপণের ধন লিপ্সার বা অর্থ লিপ্সার কোনো শেষ নেই, ফলে কৃপণের ক্ষেত্রে বিধিটি কার্যকর নয়। আরেকটা হলো আয় বৃদ্ধি। আমরা ধরেছিলাম কি, আয় রুচি অভ্যাস স্থির ধরেছিলাম। যদি এমন হয় যে আয় বেড়ে গেল, তখন কিন্তু সে আরও বেশি পরিমাণ পণ্য ভোগ করবে বা ভালো ভালো পণ্য ভোগ করবে, তখন কি হবে, এই বিধিটি অকার্যকর হয়ে যাবে। তারপর চলে যাই নেক্সট টপিক আমাদের হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি, এর আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ ডিমান্ড বা চাহিদা কি। আসলে চাহিদা হলো কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অর্থাৎ আমরা একটা দ্রব্য পেতে চাই বা ভোগ করতে চাই, এই যে আমাদের চাহিদা রয়েছে বা আকাঙ্ক্ষা রয়েছে, এই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে আমরা কি বলবো, এই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে আমরা বলবো চাহিদা বলবো, ঠিক আছে। আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে আমরা কি বলবো, চাহিদা বলবো। চাহিদা হওয়ার জন্য অবশ্যই কিছু কন্ডিশনস রয়েছে। কন্ডিশনসগুলো হলো যে অবশ্যই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি পাওয়ার জন্য আমার এনাফ কি সিচুয়েশন থাকতে হবে, অর্থাৎ অর্থ সম্পদ থাকতে হবে এবং সেই অর্থ সম্পদ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। একটা হলো যে ইচ্ছা থাকতে হবে, একটা হলো ইচ্ছা থাকতে হবে, তারপর হলো দ্বিতীয়ত হলো যে ধন সম্পদ থাকতে বা অর্থ থাকতে হবে, আর অর্থ থাকতে হবে, একটা হলো অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। অর্থ ব্যয়ের কি, অর্থ ব্যয়ের ইচ্ছা, ঠিক আছে। মানে তোমাদের শুধু অর্থ থাকলেই হবে না, সেই অর্থটা ব্যয় করার মতো টেন্ডেন্সিও থাকতে হবে বা মনোভাব থাকতে হবে। অর্থাৎ কৃপণ কিন্তু কখনো চাবে না অর্থ ব্যয় করতে, ফলে কৃপণের ক্ষেত্রে কিন্তু চাহিদা বিধি কার্যকর নাও হতে পারে। কিন্তু আমাদের কি হতে হবে, চাহিদা হতে হলে অবশ্যই 3টি জিনিস মাথায় রাখতে হবে, যে ইচ্ছা থাকতে হবে, অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তারপর এখন আমরা চাহিদা বিধি বলবো। চাহিদার সাথে মূলত আমরা বলি, একটা জিনিস খেয়াল করো, চাহিদার সাথে আসলে কিসের সম্পর্ক, দামের সম্পর্ক না। দাম যদি আমরা বাড়ে তাহলে একটা মানুষ কি ওই জিনিসটাকে কিনবে না। যখন দাম কমবে, তখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমরা কখন একটা জিনিস কেনো বেশি, যখন তোমাদের ডিসকাউন্ট দেয়, যখন তোমাদের ছাড় চলে, তখন কিন্তু কি ওই জিনিসটা তোমরা কেনো বেশি, তাই না। অর্থাৎ যখন দাম কম থাকে, দাম যখন কি হয় কম থাকে, তোমরা কিন্তু পণ্য অধিক পরিমাণে ক্রয় করো। মানে কি, মানে হলো সেই পণ্যটির অধিক পরিমাণ চাহিদা থাকে, ঠিক আছে। আবার দাম যখন বেড়ে যায় তখন তোমরা কম দ্রব্য ক্রয় করো, অর্থাৎ পণ্যের চাহিদা কমে যায়। তাহলে আমরা দেখি দামের সাথে চাহিদার একটা সম্পর্ক।
ঠিক আছে, দামের সাথে কার সম্পর্ক? চাহিদার সম্পর্ক। কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। দাম যখন কমছে চাহিদা তখন কিন্তু বাড়ছে, দাম যখন আবার বাড়ছে চাহিদা কিন্তু কমে যাচ্ছে। তাহলে একটা বিপরীত বা ওঠানামার সম্পর্ক। এই বিপরীতমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়। দাম ও চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ককে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়, ল অফ ডিমান্ড বলা হয়। ঠিক আছে, এখানে চাহিদা বিধির অনুমিত শর্ত রয়েছে। অনুমিত শর্তগুলোর মধ্যে রয়েছে ভোক্তার আয় স্থির থাকবে, রুচি এবং অভ্যাস স্থির থাকবে, দাম স্থির থাকবে এবং কি ভোক্তা যুক্তিশীল হবে। ঠিক আছে, ভোক্তা কি হবে? যুক্তিশীল হবে। এখন কি যে আমরা যখন দ্রব্যটি ক্রয় করব দ্রব্যটির দাম ফিক্স থাকতে হবে বা স্থির থাকতে হবে, বা যে ক্রেতা তার কিন্তু আয় রুচি স্থির থাকতে হবে, তারপর হলো অভ্যাস স্থির থাকতে হবে, একটা হলো দ্রব্যের দাম যেটা সেটা স্থির থাকতে হবে এবং ভোক্তাকে অবশ্যই কি হতে হবে? যুক্তিশীল হতে হবে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের, এখন আমরা সূচি দেখব। সূচি থেকে আমরা রেখা এবং রেখা থেকে ব্যাখ্যা। সূচি থেকে কি? সূচি থেকে রেখা এবং রেখা থেকে তারপর আমরা কি একটা ব্যাখ্যা করব যে রেখাটা কেমন হয়েছে বা কি হয়েছে। সূচি আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে যখন দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু 8, দাম যখন 2 টাকা বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ বেড়ে 6 হয়, দাম যখন 3 তখন চাহিদার পরিমাণ আরও কমে 4 হয়, যখন 4 হয় তখন কিন্তু 2 হয়। যদি আমরা এখন একটা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে যাই, আমরা এখানে চাহিদার পরিমাণ ধরলাম y ও x যদি ধরি, এখানে আমরা যদি পণ্যভোগের পরিমাণ চাহিদার পরিমাণ ধরি, চাহিদার পরিমাণ, আর এখানে আমরা যদি দাম ধরি বা এখানে আমরা দাম ধরলাম বা উপরে চাহিদার পরিমাণ ধরলাম, হোয়াট এভার ইট ইজ, চাহিদার পরিমাণ যখন দাম ছিল কত 1 2 3 4 তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল এখানে 8 1 আচ্ছা এখানে 4 6 2 4 6 8 2 4 6 8 যখন 1 2 3 4, ঠিক আছে 4 যখন 2 ছিল তখন কত ছিল 6, যখন 3 তখন 4, যখন 4 তখন 2। এই যে একটা নিম্নগামী, আমার রেখাটা একদম পারফেক্ট হয়নি কিন্তু মোটামুটি বোঝা যায় এমন একটা রেখা হয়েছে যেটাকে, এটা হলো নিম্নগামী একটা রেখা, উপর থেকে নিচ থেকে নিম্নগামী মানে নামছে এরকম একটা রেখা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা দেখি যে যতই দাম বাড়ছে ততই কিন্তু চাহিদার পরিমাণ কমছে, তাই না? দাম যখন একদম 4 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে 2 টাকা হলো, যখন একদম দাম কম ছিল তখন কিন্তু কি ছিল? চাহিদার পরিমাণ 8 ছিল, তাই না? তাহলে দাম যত বাড়বে ততই আমরা চাহিদার পরিমাণ কমবে। এভাবে একটা সূচি দেওয়া থাকবে বা সূচি তোমাদের ক্রিয়েট করতে হবে, তারপর সেখান থেকে এমন একটা চিত্র তোমাদের আঁকাতে হবে। তারপর তোমরা যে কোনো রকম ব্যাখ্যা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, যেমন ওয়াই ও এক্স অক্ষে চাহিদার বা চাহিদা বিধি দেখানো হয়েছে, যেখানে লম্ব অক্ষে চাহিদার পরিমাণ এবং ভূমি অক্ষে দাম নির্দেশ করা হয়। চাহিদা যখন 1 তখন দাম যখন 1 চাহিদার পরিমাণ তখন 8 একক, দাম যখন 2 তখন চাহিদার পরিমাণ 6, দাম যখন বৃদ্ধি পেয়ে 3 এবং 4 হয় চাহিদার পরিমাণ তখন কমে 4 এবং 2 হয়। ঠিক আছে, এটাই হলো চাহিদা বিধি। এখন আমরা চাহিদা বিধির ব্যতিক্রম দেখব, তাই না? চাহিদা বিধির ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না, অর্থাৎ কখন দাম বাড়লেও চাহিদা বাড়ে। এটা তোমরা ইমাজিন করতে পারো যে একটা জিনিসের দাম বাড়ছে কিন্তু তারপরেও কিন্তু কি হচ্ছে? চাহিদা বাড়ছে। এটা কিন্তু সম্ভব, অনেক অনেক ক্ষেত্রে সম্ভব। তখন কি হবে? চাহিদা বিধিটি কার্যকর হবে না, এটাকেই চাহিদা বিধির ব্যতিক্রম বলা হয়ে থাকে। যেমন গিফেন দ্রব্যের বেলায়, একটা হলো গিফেন দ্রব্য। আচ্ছা, গিফেন দ্রব্য বলার আগে আর এটা তোমাদের কিছু কিছু জিনিস বলে দিই, যেমন আয়ের পরিবর্তন, রুচি বা অভ্যাসের পরিবর্তন, তারপর শখের পরিবর্তন, এগুলা কিন্তু পরিবর্তন হলেও, যেমন কি একটা হলো আয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন, রুচি, অভ্যাস কিংবা শখ এগুলোর পরিবর্তন কি হলে কি হবে? এগুলোর পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না। দুইটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হলো গিফেন দ্রব্য, একটা হলো ভেবলেন দ্রব্য। এখন আমরা দুইটা জিনিস ব্যাখ্যা করব। গিফেন দ্রব্য কি? স্যার রবার্ট গিফেনের নাম অনুযায়ী এটা কি করা হয়? গিফেন দ্রব্য নামকরণ করা হয় যখন গিফেন দ্রব্য বলতে এই সমস্ত দ্রব্যকে বোঝায় যেগুলো নিকৃষ্ট পণ্য। ঠিক আছে, মানে যেমন ধরতে পারো রুটি, গম, এগুলো কিন্তু নিকৃষ্ট দ্রব্য হিসেবে ধরা হতো একসময় বাজারে, যেগুলোকে স্যার রবার্ট গিফেন এই দ্রব্যের চাহিদা বিধি ব্যাখ্যা করেছেন, যে কারণে এই দ্রব্যগুলোকে কি বলা হয়? গিফেন দ্রব্য বলা হয়। এখন গিফেন দ্রব্যের বেলায় চাহিদা বিধি কেন কার্যকর হয় না আমি বলি। গিফেন দ্রব্য হলো নিকৃষ্টতম দ্রব্য বা লো কোয়ালিটির প্রোডাক্ট। ঠিক আছে, এই লো কোয়ালিটির প্রোডাক্টগুলো কাদের জন্য?
মূলত যারা নিম্ন স্তরে বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা বলি তাদের জন্য। তো এখন যখন ধরো যে আমরা ধরলাম যে রুটি বা আটা, ঠিক আছে, আটার দাম বেড়ে গেল, তখন কি হবে? নর্মাল না এটা যে চালের দামও বেড়ে গিয়েছে, তখন এই গরিব লোকদের জন্য সেই রুটি কেনাটা, তাদের চাল কেনাটা কিন্তু তাদের এমনিতেই সামর্থ্য নেই। যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আরও সামর্থ্য নেই, তখন রুটির দাম বাড়লেও তাদের কিন্তু কিনতে হবে, যেহেতু তারা বিকল্প দ্রব্য ক্রয় করতে পারছে না। তাহলে কি করতে হবে? যেইটা নিকৃষ্ট দ্রব্যগুলো, সেই নিকৃষ্ট দ্রব্যই দাম বাড়া সত্ত্বেও কিনতে হবে। এই দেখো এখানে দেখা যাচ্ছে যে নিকৃষ্ট দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর দাম ছিল প্রথমে পি, তখন ছিল চাহিদা কিউ। যখন দাম বেড়ে P1 হয় তখন চাহিদা কিন্তু কি হয়? Q1 হয়। ঠিক আছে, তাহলে যখন দাম বাড়ছে চাহিদা কিন্তু না কমে, চাহিদাও কিন্তু বাড়ছে। এটাকে বলা হয় গিফেন দ্রব্য। এখন আমরা দেখব ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্য হলো এটা হলো সমাজবিজ্ঞানী থর্নস্টেইন ভেবলেন, তার নাম অনুসারে করা হয়। গিফেন যেমন স্যার রবার্ট গিফেন যেমন নিত্য প্রয়োজনীয় বা নিকৃষ্ট দ্রব্য ব্যাখ্যা করেছেন, তেমন থর্নস্টেইন ভেবলেন হলো বিলাস জাতীয় দ্রব্যের ব্যাখ্যা করেছেন, যার কারণে বিলাস জাতীয় দ্রব্যগুলোকে ভেবলেন দ্রব্য বলা হয়ে থাকে। এখন কি মনে করো যে সকল বিলাস জাতীয় দ্রব্য মানে মর্যাদার, মান মর্যাদার প্রতীক, মানে এই দ্রব্যগুলো কিনলে তোমার মানে সমাজে তোমাকে আরও বেশি মান মর্যাদা বা সম্মানের অধিকারী হিসেবে দেখানো হবে। যেমন হতে পারে BMW, ল্যাম্বরগিনি, তারপর হতে পারে যেমন আবার আমাদের সমাজে চিন্তা করো যেমন অ্যাপেল ফোন বা আইফোন যেটাকে আমরা বলি, অ্যাপেল ওয়াচ, তারপর এগুলো থাকলে কিন্তু কি বলা হয়? মান মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়। তখন সেই দ্রব্যগুলোর দাম যদি বাড়ে, দাম বাড়লেও কি হবে? চাহিদা কি হবে? বাড়বে, চাহিদা বাড়বে। এই দেখো বিলাসজাতীয় দ্রব্যের ক্ষেত্রে যখন দাম ছিল এত, তখন P1, তখন চাহিদা ছিল Q, যখন P1 হয় তখন চাহিদা কিন্তু Q1 হয়, অর্থাৎ এটা কিন্তু বেড়ে গিয়েছে, কমেনি, তাই না? তারপর রয়েছে অবস্থাগত কারণ। অবস্থাগত কারণ বলতে দেখা যায় যেমন এখানে বলা হয়েছে যে অবস্থাগত কারণে দ্রব্যের দাম হ্রাস পেলেও চাহিদা হ্রাস পেতে পারে। যেমন কোনো যদি কলেরা প্রাদুর্ভাব দেখা যায় তাহলে মাছের দাম কমলেও চাহিদা বৃদ্ধি পায় না। এখন কোন কোন ক্ষেত্রে? যেমন সিচুয়েশনটাই অমন, যেমন কোভিডের সময় কি হচ্ছে, মাস্কের দাম বাড়লেও এটার কিন্তু চাহিদা কমছে না, দাম বাড়লেও চাহিদা বাড়ছে। আবার যদি কোনো এলাকায় কলেরা দেখা দেয়, মানে পানি বাহিত রোগ যেটা, সেটা হলো কলেরা দেখা দিলেও কি হবে? মাছের দাম যদি তখন কমেও তখন কিন্তু চাহিদা বাড়বে না, কারণ মাছের মাধ্যমে কলেরাটা ছড়াচ্ছে বা পানির মাধ্যমেই ছড়াচ্ছে, যেহেতু পানি দূষিত হয়ে গিয়েছে। তারপর আমরা ধরতে পারি যেমন যদি তুমি অসুস্থ হও বা এমন একটা এলাকায় যেখানে মহামারী ছড়িয়ে গিয়েছে, সেখানে যদি ওষুধের দাম বাড়েও, তো সেখানে কিন্তু কি হবে না? যেমন আমরা কোভিডের সময় চিন্তা করতে পারি, যেমন ভ্যাকসিনের তখন যদি দাম ধরে নেওয়া হতো বা স্যানিটাইজার বা যে দ্রব্যগুলো ছিল ওগুলো যদি দাম যদি বাড়ানো হতো, তখনও কিন্তু কি হচ্ছিল না? দাম কমছিল না, তাই না? মানে চাহিদা কমছিল না, দাম বাড়ানো হলেও চাহিদা বাড়বে। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। এখন এমন যদি হয় যে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে, এখানে চায়ের দাম হ্রাস পাবার সাথে সাথে কফির দামও হ্রাস পায়, তাহলে চায়ের চাহিদা বাড়বে না। কারণ ভালো দ্রব্য, আমরা কি কফিকে একটা উন্নত মানের দ্রব্য ধরি না চায়ের তুলনায়? তাহলে যদি চায়ের সাথে সাথে কফির দামও কমে, তাহলে কিন্তু মানুষ চায়ের পরিবর্তে কফি কিনবে, ফলে চায়ের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তারপর ঋতু পরিবর্তন অনেক সময় আবহাওয়া বা ঋতু পরিবর্তন করলে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যেমন খুব গরমে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এগুলোর দাম বাড়লেও চাহিদা কমে না। আবার শীতকালে যে আমরা সোয়েটার পরি, সোয়েটারের দাম বাড়লেও কি হয় না? চাহিদা কিন্তু কমে না। ঠিক আছে, তারপর হলো ভোক্তার অজ্ঞতা। একটা হলো ভোক্তা যদি যুক্তিশীল না হয়, আমরা কিন্তু বলেছিলাম যে চাহিদা বৃদ্ধির সময় অবশ্যই ভোক্তা যুক্তিশীল হবে। ভোক্তা যদি যুক্তিশীল না হয় বা ভোক্তা যদি ডাম হয়, অজ্ঞ হয়, যদি বোকা হয়, তাহলে কি করবে? যে জিনিসটার দাম বাড়ছে সেই জিনিসটাই যদি কেনে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কি হবে না? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এটা কিন্তু চাহিদা বৃদ্ধি তখন কি হবে না? কার্যকর হবে না। ভোক্তা মনে করতেই পারে যে দাম বেশি, তার মানে জিনিসটা মনে হয় ভালো, তাহলে আমরা এটা অধিক পরিমাণে কিনি, তাহলে সেক্ষেত্রে কি হবে না? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তারপর আমরা দেখবো আরেকটা নেক্সট টপিক যেটা আসে, সেটা হলো স্থিতিস্থাপকতা।
স্থিতিস্থাপকতা হলো একটা জিনিসের পরিবর্তনের ফলে অন্য জিনিসের যে পরিবর্তন, যে বা একটা জিনিসের প্রভাবে বা একটা জিনিসের প্রভাবে অপর জিনিসটার উপর যা প্রভাব ফেলে, মানে একটার পরিবর্তনের আরেকটার উপর যা প্রভাব ফেলে সেটাকেই আমরা কিন্তু কি বলবো, চাহিদার স্থিতিস্থাপকতা বলবো বা স্থিতিস্থাপকতা বলবো। এখন চাহিদার ক্ষেত্রে আমরা কোন দুইটা জিনিস লিঙ্কড দেখি বা সম্পর্কযুক্ত, এটা হলো দাম, একটা হলো চাহিদা, তাই না? সবসময় চাহিদা বিধির ক্ষেত্রে যদি ব্যাখ্যা করতে হয় অবশ্যই দামের সাথে রিলেট করবে, কারণ চাহিদার সাথে অবশ্যই দামের সাথে একটা সম্পর্ক, অন্য কিছুর সাথে কিন্তু না। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপকতাকে বলা হয় ইলাস্টিসিটি। এখন আমরা যেহেতু চাহিদা স্থিতিস্থাপকতা দেখব, তাহলে আমরা ইলাস্টিক ডিমান্ড বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখব। মানে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন, যদি পরিবর্তন ঘটে তাকে যখন আমরা অনুপাত আকারে প্রকাশ করি তখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলবো। ঠিক আছে, এখানে তো দাম স্থিতিস্থাপকতা দেখানো হয়েছে, প্রথমে আমরা স্থিতিস্থাপকতা, দেন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা থেকে আস্তে আস্তে আসি। স্থিতিস্থাপকতা হলো পরিবর্তনের হার বা মাত্রা, যেটাকে আমরা যখন অনুপাত আকারে প্রকাশ করব তখন তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলবে। ঠিক আছে, পরিবর্তনের হার বা অনুপাত। তারপর আমরা দেখব চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা অবশ্যই কি, দামের সাথে চাহিদার যে সম্পর্ক, দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হচ্ছে, আপেক্ষিক পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলবো, চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা সেটা কিন্তু একই। ঠিক আছে, চাহিদা স্থিতিস্থাপকতাকে, চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থিতিস্থাপক, একটা হলো অস্থিতিস্থাপক। ঠিক আছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে এখন চাহিদা স্থিতিস্থাপকতার মাঝখানে আবার তিনটা ভাগ করা যায়, একটা হলো দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর একটা হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, বাকি দুইটা আমরা খুব ভালোভাবে না পড়লেও চলবে, আমি একবার শুধু বলে দিব। আর একটা যেটা হলো আমাদের মেইন ফ্যাক্ট, সেটা হলো দাম স্থিতিস্থাপকতা। এখন আমরা প্রথমে কি জেনেছি, স্থিতিস্থাপকতা জেনেছি যে পরিবর্তনের হার বা অনুপাত, তারপর হলো দাম স্থিতিস্থাপকতা, দামের সাথে চাহিদার যে সম্পর্ক, আর একটা হলো আয়ের সাথে চাহিদার যে সম্পর্ক, একটা হলো আর আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের সাথে যে সম্পর্ক, সেটা হলো আড়াআড়ি। ঠিক আছে, দাম স্থিতিস্থাপকতা হলো দামের সাথে, আয় স্থিতিস্থাপকতা হলো আয়ের সাথে চাহিদা সম্পর্ক, এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের যে অনুপাত, পার্থক্যের অনুপাত বা প্রভাবের অনুপাত। এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থিতিস্থাপক চাহিদা আর একটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদাটা আমরা কি, এটা দেখে নিই। দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন ঘটে তাহলে তাকে কি বলে, স্থিতিস্থাপক চাহিদা বলা হয়ে থাকে। ঠিক আছে, এখানে অর্থাৎ দামের যদি অল্প একটু পরিবর্তন হয়, এখানে পি থেকে P1 হালকা একটু কমেছে, তখন কি হচ্ছে, চাহিদা কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে, এটাকে কি বলা হয়, দাম স্থিতিস্থাপক চাহিদা বলা হয়ে থাকে। আর একটা যেটা জিনিস মাথায় রাখবে যে স্থিতিস্থাপক হলো অল্প পরিবর্তনের ফলে খুব বেশি প্রভাব, আর অস্থিতিস্থাপক হলো যে খুব বেশি পরিবর্তনের ফলেও যদি তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা কি বলা হয়, তাহলে সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক। আপাতত আমরা অস্থিতিস্থাপকে না যাই, স্থিতিস্থাপকই দেখি, যে দামের যদি সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যদি অনেক বেশি পরিবর্তন হয়। যেমন এখন আমরা এই চিত্রটা দেখার আগে দেখি যে কোন কোন দ্রব্যের ক্ষেত্রে, এটা মূলত বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এই ধরনের চাহিদা দেখা যায়। ঠিক আছে, বিলাস জাতীয় দ্রব্য, যেমন গরমের সময় এসির দাম হয়তো একটু কমলো। ঠিক আছে, এসির দাম কতটুকু, হয়তো তোমার ধরো 20,000 ছিল এসির দাম, তখন এখান থেকে হয়ে 15,000 হলো বা 17,000 হলো, 3,000 কমলো, তখন কি হবে, মানুষ কিন্তু অনেক বেশি কি কিনবে, এসি কিনবে। ঠিক আছে, এটা হলো দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন। দেখেছো, এটা কিন্তু কিসের ক্ষেত্রে হবে, বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে হবে। এটার স্থিতিস্থাপকতা
অল্প পরিবর্তনের ফলে কি হবে, ব্যাপক পরিবর্তন হবে। এটাকে কি বলবো, এটাকে বলবো হলো স্থিতিস্থাপক চাহিদা। আর একটা হলো অস্থিতিস্থাপক চাহিদা, হলো দামের ব্যাপক পরিবর্তনের ফলেও চাহিদার যদি তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এটাকে অস্থিতিস্থাপক চাহিদা বলবো। মানে এখন আমরা কি ধরবো, এগুলো মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন যেগুলো আমরা রেগুলার ইউজ করি ওগুলোর যদি খুব পরিবর্তন হয়, যেমন আমার কাছে কলম আছে 4টা, ঠিক আছে, তারপর দেখলাম আমি হুট করে একদিনকে দেখলাম যে কলমের দাম 2 টাকা কমে গিয়েছে, তখন আমরা কি করব, কলমের দাম আমরা ধরলাম যে অনেক কমে গিয়েছে, আমাদের কাছে যে 4টা কলম আছেই, আমি কিন্তু তেমন একটা জিনিস আমি ইন্টারেস্ট শো করব না। সেটা হলো কি, সেটা হলো চাহিদার অস্থিতিস্থাপক চাহিদা। মানে খুব বেশি পরিবর্তনের ফলেও চাহিদা যদি তেমন কোনো পরিবর্তন না হয়। এই দেখো প্রথমে পি ছিল, তখন ছিল Q1, যখন পি অনেক কমে গিয়েছে তখন কি হবে, এটা Q1-এ হয়েছে, তখন কিন্তু দেখো তেমন কোনো পরিবর্তনই হয় নাই। এটা কিন্তু যেমন অস্থিতিস্থাপক চাহিদা, এটা কিন্তু 1-এর থেকে কম, ঠিক আছে, 1-এর থেকে কম হয়, আর এটা কিন্তু 1-এর থেকে গ্রেটার দেন 1 হয়। এটা চিন্তা করবা যে একটা জিনিস মাথায় রাখো, স্থিতিস্থাপক হলো চাহিদা যেটা হলো 1-এর থেকে গ্রেটার দেন 1, আর অস্থিতিস্থাপক সেটা হলো লেস দেন 1, ঠিক আছে। মানে আমরা একটা মনে রাখতে পারি যে বিলাসজাতীয় দ্রব্য মানে হাই ভ্যালুড দ্রব্য, যেটা হলো অনেক বেশি ভ্যালুড হবে সেজন্য সেটা 1 থেকে বেশি। আর অস্থিতিস্থাপক চাহিদা সেটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলোর ভ্যালু একটু কম, সেজন্য এটার ভ্যালু 1 থেকেও কম, ঠিক আছে। এটা আমরাই করি। তারপর আসে হলো আমরা নেক্সট যোগান। যোগানটা কি, যোগান সূচিটা কি, এখন আমরা দেখব যোগানটা কি। যোগান হলো যে বিক্রেতা যে পরিমাণ সাপ্লাই দিতে পারে বা বিক্রেতার নিকট যে পরিমাণ দ্রব্য রয়েছে বা যেটা সে ক্রেতাকে প্রোভাইড করতে পারে সেটাকে আমরা কি বলবো, যোগান বলবো, ঠিক আছে। যোগান আর মজুদ কিন্তু সেম জিনিস নয়, ঠিক আছে। দুইটা জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, খুব বেশি পার্থক্য না হলে একটু পার্থক্য রয়েছে। মজুদ হলো একজন বিক্রেতার নিকট যে পরিমাণ বিক্রয়যোগ্য দ্রব্য থাকে, মানে এখন আমার কাছে হয়তো 5টা কলম রয়েছে, 5টা কলম আমি রেখে দিয়েছি, সেটা হলো আমার মজুদ। আর এই 5টা কলমের মধ্যে আমি 3টা কলম বিক্রয় করতে চাই, সেটা হলো আমার যোগান। এখন অনেকেই বলতে পারে যে 2টা কলম তাহলে কিসের জন্য, 2টা কলম হলো ভবিষ্যতের জন্য, যখন আমি এটা স্টকে রাখবো, যখন দাম বাড়বে বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে যখন এটা খুবই বেশি দরকার, তখন আমরা সেই 2টা কলম আমরা চালাবো। তাহলে মজুদ এবং যোগানের মধ্যে কিন্তু এই সম্পর্ক। এখন আমরা দেখে নিই যে যোগানের একটা সূচি, যোগান সূচির মধ্যে যখন দেখানো হলো যে যোগান দাম 1, তখন যোগান 10। একটা জিনিস চিন্তা করবে, যোগানের কিন্তু সমমুখী সম্পর্ক, তাই না। দামের সাথে যোগানের কি সম্পর্ক, সমমুখী সম্পর্ক। এই সমমুখী সম্পর্ককে কি বলা হয়, যোগান বিধি বলা হয়। দামের সাথে যোগানের যে সমমুখী সম্পর্ক তাকে কি বলা হয়, যোগান বিধি বলা হয়ে থাকে। চাহিদার মতো কিন্তু বিপরীত না। এক্ষেত্রে কেন, দাম যখন বাড়বে যোগান কেন বাড়বে, কারণ দাম বাড়ছে তার মানে বিক্রেতা আরো বেশি বেশি যোগান দেবে যাতে তার লাভ হয়, তার প্রফিট হয়, ঠিক আছে। তারপর এখানে যখন 2 তখন যোগানের পরিমাণ 20, যখন এখানে 3 তখন 30, যখন 4 তখন কি হবে, 40 হবে। তার মানে যোগান কিন্তু দামের সাথে সাথে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াটাকে কিন্তু সমমুখী সম্পর্ক, মানে দামের সাথে যোগানের একটা কি সমমুখী সম্পর্ক বিদ্যমান রয়েছে। তারপর এখন আমরা যদি এটাকে চিত্রের সাহায্যে দেখতে চাই, এই দেখো যখন এখানে যদি আমরা লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে যোগানের পরিমাণ ধরি, দাম যত বাড়ছে যোগানের পরিমাণ কিন্তু তত, দাম এখানে যত বাড়ছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, যোগানের পরিমাণও কিন্তু সেই পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা সূচির সাহায্যে বা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এখন যেমন আমরা চাহিদা বিধির ব্যতিক্রম দেখেছিলাম, এখানে কিন্তু যোগান বিধিরও কিছু ব্যতিক্রম রয়েছে। যোগান বিধির ব্যতিক্রম হলো ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা। বিক্রেতা কেন বিক্রয় করে, অবশ্যই প্রফিটের জন্য বা মুনাফার জন্য, কিন্তু এমন যদি হয় যে এখন দাম বাড়ছে, ঠিক আছে, 2 থেকে 4 টাকা, 4 থেকে 6 টাকা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে সেই দাম বাড়ার আরও পসিবিলিটি রয়েছে। আমি ভবিষ্যতে চিন্তা করছি যে এই দাম 2 থেকে 4 টাকা না হয়ে ভবিষ্যতে 10 টাকা পর্যন্ত হতে পারে, তখন কি করব, ভবিষ্যতে অধিক মুনাফার আশায় আমি কিন্তু এখন যোগান কমিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে দাম ধরলাম, এখানে যদি যোগান ধরি, যখন দাম ছিল P1 তখন এটা ছিল Q1,
Q1, সরি দাম তখন ছিল Q1, যখন P2 হয়েছে অর্থাৎ দামটা কিন্তু বেড়েছে, তখন কি করবে, যোগানটা কমিয়ে দিয়েছে। আবার যখন P3 হয় মানে ভবিষ্যৎ চলে এসেছে, ভবিষ্যতে দাম বেড়েছে, তখন আবার যোগান বাড়াবে। ঠিক আছে, তার মানে যখন এমন যদি হয় যে ভবিষ্যতে দাম বাড়বে, তারপরেও কি হবে, বর্তমানে দাম বাড়ার ফলেও যোগান কিন্তু কমিয়ে দেবে বা যোগান কিন্তু সেই হারে বাড়াবে না। তারপর দুর্লভ দ্রব্য সামগ্রী। দুর্লভ দ্রব্য সামগ্রী হলো যেগুলো সহজে পাওয়া যায় না বা যেগুলো পাওয়া খুবই কঠিন, এরকম দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে দাম আমরা যতই বাড়াই না কেন, যোগান কিন্তু বাড়ানো সম্ভব হবে না। কেন হবে না? কারণ সেইগুলোর আমার যোগান দেওয়া আমার পসিবলই না। সেক্ষেত্রে দাম যতই বাড়ুক না কেন, যোগান কিন্তু স্থির থাকবে। ঠিক আছে, যোগান কি থাকবে, স্থির থাকবে। আর একটা হলো উপকরণের সীমাবদ্ধতা। নর্মাল জিনিস, যে উপকরণ যদি সীমাবদ্ধ হয় তাহলে সেই অনুযায়ী প্রোডাকশন করা সম্ভব হবে না, ফলে কি করা হবে না, দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো সম্ভব হবে না। আরেকটা হলো যে শ্রমের যোগান। শ্রমের যোগান যদি, মজুরি যদি বাড়ানো হয় তখন কি হয়, শ্রমিকের একটা টেন্ডেন্সি থাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করার পরে বিশ্রাম নেওয়ার। তখন যখন অধিক দাম বাড়ানো হবে, তখন শ্রমিকের মাঝখানে একটা বিশ্রামের টেন্ডেন্সি চলে আসবে, আরাম প্রবণতা চলে আসবে, তখন কিন্তু শ্রমের দাম বাড়ালেও যোগান বাড়বে না। এটা হলো মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে। মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে দাম কম থাকলেও যোগান কমে না, বরং কারণ এগুলো পচনশীল, এগুলো পচে যাবে, এখনই সাপ্লাই দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আমরা আর সাপ্লাই করতে পারবো না। আর এটা হলো পরিবহন সমস্যা। যদি পরিবহন সমস্যা হয় তাহলে দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হবে না। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায়, পরিবহন বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু জিনিসপত্র নিয়ে আসাকে বোঝায়। তখন কিন্তু যদি এটাতে সমস্যা থাকে তাহলে দাম যতই বাড়াও আমরা কিন্তু যোগান বাড়াতে পারবো না। তারপর রয়েছে ভারসাম্য। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কিন্তু সব সময় এখান থেকে আসে যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয়। এখন এখানে আমাদের কি হবে, একটা যোগান সূচি আর যোগান সমীকরণ, একটা হলো চাহিদা সমীকরণ দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, একটা হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই। এটা হলো যোগান সমীকরণ, একটা হলো চাহিদা সমীকরণ। তো যখন কিউডি দেওয়া থাকবে তখন তোমরা বুঝে নেবে এটা হলো চাহিদার, আর যখন এস মানে কিন্তু সাপ্লাই, তার মানে সেটা কিন্তু যোগানের, সাপ্লাই এবং ডিমান্ড। আর ডি হলো যেহেতু ডিমান্ড, সেজন্য কিন্তু এটা হলো, তোমরা বুঝে নেবে এটা কিন্তু কি, এটা হলো চাহিদার। তাহলে এখান থেকে আমরা চলো অঙ্কটা করি। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস। ঠিক আছে, তার মানে এখানে রয়েছে 24 মাইনাস 3p ইকুয়াল টু কত, এখানে -6 প্লাস 3p। এখন যদি আমরা p গুলো এক পাশে নিয়ে আসি এবং সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, -3p এখানে আসে, যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে -6, এখানে যদি আমরা +24 কে নিয়ে যাই তাহলে -24। ঠিক আছে, তারপর আসে হলো -6p ইকুয়াল টু -30। এখন আমরা দুই পাশে যদি মাইনাস আমরা কাটাকাটি করে দিই তাহলে এখানে p ইকুয়াল টু 30 ডিভাইড বাই 6, 5। আমাদের ভারসাম্য দাম কত হলো, আমাদের ভারসাম্য দাম কিন্তু হলো 5। ঠিক আছে, এখান থেকে আমরা ভারসাম্য দাম কিন্তু পেয়েছি। ভারসাম্য দাম থেকে আমরা ভারসাম্য চাহিদা পরিমাণ নির্ণয় করব। ভারসাম্য পরিমাণটা আমরা কি করব, নির্ণয় করব। এখন আমরা চলো ভারসাম্য পরিমাণ নির্ণয় করি। ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ণয় করব হলো, যে কোনো একটা সমীকরণে আমরা যে ভারসাম্য দাম 5 পেয়েছিলাম, আমাদের ভারসাম্য দাম কত ছিল, 5, রাইট। আমাদের এখন যে কোনো একটা সমীকরণে আমরা এই ভারসাম্য দামটা বসাবো। তাহলে আমরা যদি কিউডিতে বসাই, কিউডিতেই আমরা বসালাম, ডিতে বসাই, তাহলে 24 মাইনাস 3p, 24 মাইনাস 3 ইন্টু 5, 24 মাইনাস 15, তাহলে কত হয়, হলো 9। আচ্ছা, তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ হলো 9। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের ম্যাথটা ঠিক আছে। এর জন্য আমরা আরেকটা যে সমীকরণ, সেখানেও আমরা এটা বসাবো, -6 প্লাস 3p, -6 প্লাস 3 ইন্টু আমাদের দাম কত ছিল, দামটা ছিল কত, 5, তাই না। দাম ইকুয়াল টু 5 ছিল, তো -6 প্লাস
15 -6 থেকে 15 বাদ দিলে 9, তার মানে আমাদের কিন্তু দুইটাই সেম এসেছে। এখন আমাদের কি ভারসাম্য দাম এবং পরিমাণটা কিন্তু দুইটাই ঠিক রয়েছে, পরিমাণটাও ঠিক রয়েছে, অর্থাৎ আমাদের ম্যাথটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে আমরা কত পেলাম? ভারসাম্য দাম পেলাম 5 এবং ভারসাম্য পরিমাণ পেলাম 9। এখন এখান থেকে চিত্র আঁকাতে যেতে পারে, বলতে পারে চিত্র আঁকাও, তখন কিন্তু তোমরা এখানে দাম, এখানে পরিমাণ যে কোনো একটা দিয়ে তোমরা চিত্র আঁকিয়ে দিতে পারো। এখানে একটা চাহিদা রেখা হবে, একটা যোগান রেখা হবে, যেখানে ভারসাম্য হবে। এখানে যদি আমরা দাম ধরি, দাম ধরলে এটা 5 হবে, আর এটা পরিমাণ ধরলে এটা হবে 9। তাহলে এটা হলো আমাদের ভারসাম্য এই অবস্থায়, অর্থাৎ 5 টাকা দামে 9 একক যোগান এবং চাহিদায় ভারসাম্য দাম ক্রিয়েট হবে। চাহিদা এবং যোগান কী হবে? সমান হবে। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের ওভারঅল যেগুলো বেসিক টপিক, যেগুলো থেকে তোমাদের বেসিক ক্লিয়ার করা উচিত ছিল। তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের বেসিক ক্লিয়ার করা সম্ভব হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।